আপনি একবার কল্পনা করুন, আপনি ভোট দিতে আপনার বুথে যাচ্ছেন আর আপনার চারপাশটা বারুদের গন্ধে ভরে আছে। আপনি এটাও কল্পনা করুন, নিজের পছন্দের বোতাম টেপার অপরাধে পরদিন আপনাকে নিজের গ্রাম ছেড়ে পালিয়ে বেড়াতে হচ্ছে। কিন্তু প্রশ্নটা হলো, ভোট মানে কি রক্তারক্তি? গণতান্ত্রিক দেশে নিজের পছন্দ মতো ভোট দেওয়াটা কি অপরাধ? কেন প্রতিবার নির্বাচনের সময় পশ্চিমবঙ্গ সংবাদের শিরোনামে থাকে শুধুমাত্র অশান্তি আর হিংসার কারণে? আমরা কি সত্যি সত্যি একটা পার্টি সোসাইটির খাঁচায় বন্দী হয়ে রয়ে গেছি? নমস্কার বন্ধুরা, আমি শুভম আর আপনারা দেখছেন অধ্যায়ন। আমাদের আজকের ভিডিওটি কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলকে আঘাত করার উদ্দেশ্যে তৈরি করা হয়নি। এটি কেবলমাত্র সামাজিক শিক্ষা, রাজনৈতিক সচেতনতার জন্য প্রস্তুত করা হয়েছে। আমাদের আজকের টপিকটা একটু বেশি সেন্সিটিভ, কিন্তু আমাদের রাজ্যের বর্তমান যা পরিস্থিতি তাতে এটা নিয়ে কথা বলাটা খুব দরকার। আর এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে আজকের ভিডিওটা সকলেই শেষ পর্যন্ত দেখুন। আজ আমরা কোনো রকম দল নিয়ে কথা বলবো না, আজ আমরা কথা বলবো ডেটা, ইতিহাস আর গ্রাউন্ড রিয়েলিটি নিয়ে। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমেই আমরা কথা বলবো ডেটা বনাম বাস্তবতা নিয়ে। পশ্চিমবঙ্গে নির্বাচন আর রাজনৈতিক হিংসা, এই দুটো শব্দই যেন একই মুদ্রার এপিট ওপিট হয়ে দাঁড়িয়েছে। লোকাল পঞ্চায়েত থেকে শুরু করে বিধানসভা বা লোকসভা, এমন কোনো নির্বাচন নেই যেখানে মারপিট, বোমাবাজি, এমনকি খুনের খবর আসে না। সাধারণত পলিটিক্যাল ভায়োলেন্স বলতে আমরা যেটা বুঝি সেটা হলো যখন একটা দল অন্য দলের ওপর গায়ের জোর খাটিয়ে এলাকা দখল করতে চায় বা ক্ষমতা ধরে রাখতে চায়। ভারতের অন্যান্য রাজ্যেও কিন্তু কম বেশি ঝামেলা হয়, কিন্তু পশ্চিমবঙ্গের কেসটা একেবারে আলাদা। এখানে হিংসাটা কোনো রকম সাডেন ঘটনা নয়, এটা একটা সিস্টেমেটিক প্রসেস হয়ে দাঁড়িয়েছে। এনসিআরবি বা ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরো ডেটা দেখলে আপনি একেবারে চমকে যাবেন। রাজনৈতিক কারণে খুনের হারে পশ্চিমবঙ্গ অনেক সময়ই দেশের প্রথম সারির দিকে থাকে। কিন্তু এবারে মুশকিলটা হলো, এই সরকারি ডেটার ওপর 100% ভরসা করাও কিন্তু কঠিন। কি ভাবছেন? এমন কথা বলার কারণটা কি? তার কারণ হলো গ্রাউন্ড রিপোর্টিংয়ে ঘাটতি। যখন পুলিশ বা প্রশাসন সরাসরি কোনো দলের হয়ে কাজ করে তখন অনেক ঘটনা ধামাচাপা পড়ে যায়, এফআইআর নেওয়া হয় না, অথবা কেসটাকে ব্যক্তিগত শত্রুতা বলে চালিয়ে দেওয়া হয়। ধরুন না 2021 সালের বিধানসভা নির্বাচনের কথা। নির্বাচনের পর যে লেভেলের হিংসা দেখা গিয়েছিল, ঘরবাড়ি জ্বালানো, শ্লীলতাহানি আর হাজার হাজার মানুষের বাড়ি ছাড়া হওয়া, সেটা কিন্তু ছিল হাড় হিম করা। অথচ এনসিআরবি বলছে 2021 সালে মাত্র 7 জন রাজনৈতিক কারণে মারা গেছেন, কিন্তু অন্যদিকে মিডিয়া রিপোর্ট বা বিভিন্ন এনজিওর হিসেবে এই সংখ্যাটা ছিল 30 থেকে 40-এর ওপরে। আর এই যে ডেটার পার্থক্য, এটাই প্রমাণ করে যে গ্রাউন্ড রিয়েলিটিটা কতটা জটিল। এবারে আমরা ফিরে দেখাবো ইতিহাসের কালো অধ্যায়ের দিকে। প্রথমেই আপনাদের বলি, বাংলার এই হিংসার রাজনীতি কিন্তু একদিনে তৈরি করা হয়নি। এর শেকড় গেঁথে আছে অনেকটাই গভীরে। 19 শতকে বাংলা ছিল বিপ্লবের কেন্দ্র। ব্রিটিশদের বিরুদ্ধে সশস্ত্র লড়াই এইখান থেকেই শুরু হয়েছিল। কিন্তু স্বাধীনতার পর সেই লড়াকু মানসিকতাটা পলিটিক্যাল পার্টিগুলোর মধ্যে ঢুকে গেল। আর 60-এর দশকের পর থেকে যখন বামপন্থীদের উত্থান শুরু হলো, তখন থেকেই পেশি শক্তির ব্যবহার বাড়তে থাকলো। 1970 সালের সাইবারি হত্যাকাণ্ড ছিল বাংলার ইতিহাসে একটা কালো অধ্যায়। বর্ধমানে এক কংগ্রেস পরিবারের সদস্যদের যেভাবে তাদের মায়ের চোখের সামনে মারা হয়েছিল এবং সেই রক্তমাখা ভাত তাদের মাকে খাওয়ানো হয়েছিল, সেটা আজও ভাবলে আমাদের শিউরে উঠতে হয়। আর এই যে চরম নিষ্ঠুরতা, এটাই কিন্তু পলিটিক্সে গেঁথে গেল। আর এরপর 1977 সালে বামফ্রন্ট ক্ষমতায় আসার পর একটা নতুন কনসেপ্ট এলো, পার্টি সোসাইটি। পলিটিক্যাল সায়েন্টিস্ট দ্বৈপায়ন ভট্টাচার্য এই টার্মটা ব্যবহার করেছিলেন। আসলে এর মানেটা হলো, আপনার জীবনের ছোট থেকে বড় সমস্ত সিদ্ধান্তই পার্টি নেবে। আপনার পাড়ার রেশন দোকান থেকে শুরু করে পুলিশের চাকরি, সমস্তটাই নিয়ন্ত্রণ করবে এই পার্টির ক্যাডাররা। আর এই সময় মরিচঝাঁপি হত্যাকাণ্ড বা 1993 সালের 21শে জুলাই পুলিশের গুলিতে 13 জন যুব কংগ্রেস কর্মীর মৃত্যু, এই সমস্ত ঘটনাটাই প্রমাণ করে যে ক্ষমতা ধরে রাখতে সরকার কতটা কঠোর হতে পারে। কিন্তু শেষ রক্ষা হয়নি। সিঙ্গুর আর নন্দীগ্রামে জমি আন্দোলন আর সেখানে পুলিশের গুলিতে প্রায় 50 জন মানুষের মৃত্যু বাম শাসনের ভিত নাড়িয়ে দিয়েছিল। আর এরপরেই 2011 সালে স্লোগান ছিল বদলা নয়, বদল চাই। আর মানুষ আশায় ছিল যে হিংসা থামবে, কিন্তু ক্ষমতার হাত বদল হলেও কালচারটা কিন্তু বদলায়নি। যারা আগে লাল ঝান্ডা ধরতো
তাদের একটা বড় অংশ রাতারাতি ঘাসফুল শিবিরে নাম লেখালো, আর ফলে চরিত্রটা একই রয়ে গেল। 2018 সালের পঞ্চায়েত নির্বাচনে তাকালে আমরা দেখতে পাবো 34% আসন বিনা প্রতিদ্বন্দ্বিতা জিতে গেল শাসক দল। আর এর পেছনের কারণটা হলো বিরোধী প্রার্থীদের নমিনেশন ফাইল করতে বাধা দেওয়া। আর এরপর 2021 সালের পোস্ট পোল ভায়োলেন্স তো সারা দেশের নজর কেড়েছিল। বিজেপি দাবি করেছিল তাদের 130 জনের বেশি কর্মীকে খুন করা হয়েছে, যদিও অবশ্য সমস্ত ক্লেইম ভেরিফাইড হয়নি, কিন্তু অশান্তি যে হয়েছিল সেটা কিন্তু অস্বীকার করা কোনো রকম জায়গা নেই। এবারে আমরা ফিরে দেখাবো ভারতবর্ষের বাকি রাজ্যগুলোর দিকে। তাহলে চলুন ভিডিওর নেক্সট পার্টে। আমরা হয়তো অনেক সময় ভাবি যে আমাদের পুরো দেশেই এমনটাই হয়, কিন্তু না। আপনি যদি উত্তরপ্রদেশ, বিহার বা কর্ণাটকের দিকে তাকান তাহলে দেখবেন ছবিটা কিন্তু পাল্টাচ্ছে। একসময় ইউপি বা বিহারকে গুন্ডারাজ বা মাফিয়া রাজ বলা হতো, কিন্তু রিসেন্ট টাইমসে সেখানকার নির্বাচনের সময় প্রাণহানির ঘটনা অনেকটাই কমে গেছে। 2021 সালে ইউপিতেও পঞ্চায়েত ভোট হয়েছিল, কিন্তু সেখানে পশ্চিমবঙ্গের মতো এমন মাস লেভেল ভায়োলেন্স কিন্তু দেখাই যায়নি। এমনকি বিহারেও আগের তুলনায় পোলিং অনেক বেশি পিসফুল হয়ে গেছে। আপনারা একবার 2023 সালে কর্ণাটক বিধানসভা ভোটের কথা ভাবুন। সেখানে কংগ্রেস আর বিজেপির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছিল। সরকার বদলে গেল, কিন্তু কোথাও কি শুনেছেন যে ভোট শেষ হওয়ার পর গ্রামকে গ্রাম মানুষ বাড়ি ছাড়া হয়েছে বা মহিলাদের ওপর অত্যাচার হচ্ছে? না, তা কিন্তু হয়নি। সেখানে 73% ভোট পড়েছিল, কিন্তু মানুষ নির্ভয়ে ভোট দিতে গিয়েছিল। এবারে মহারাষ্ট্র, এর মাওবাদী উপদ্রুত এলাকা যেমন গড়চিরোলি বা গোন্দিয়াতেও কোভিড চলাকালীন শান্তিপূর্ণভাবে পঞ্চায়েত ভোট হয়েছে। তার মানে সমস্যাটা কিন্তু ভূগোলে নয়, সমস্যাটা হলো আমাদের পলিটিক্যাল কালচারে। এবারে হয়তো আপনাদের মনের মধ্যেও প্রশ্ন আসতে পারে যে কেন আমরা বদলাতে পারছি না, কেন পাঞ্জাব বা কেরালা আমাদের চেয়ে ভালো থাকছে। এই সমস্ত কথাই আপনাদের বলবো। তবে তার আগে বলে রাখি, আপনারা যদি এখনও আমাদের ভিডিওটি দেখছেন তাহলে আমাদের চ্যানেল অধ্যয়নকে সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন আমাদের চ্যানেলে এরকম নতুন নতুন ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য। তাহলে চলুন ভিডিওর নেক্সট পার্টে। হ্যাঁ, এবারে আপনাদের মনের মধ্যে চলা সেই প্রশ্নগুলোর উত্তর কয়েকটা কারণের মাধ্যমে দিব। তাহলে চলুন শুরু করছি। প্রথম কারণ, আইডিওলজি বা আদর্শের অভাব। কেরালাতে এলডিএফ আর ইউডিএফ এর মধ্যে লড়াই হয় মূলত আদর্শ নিয়ে, কিন্তু বাংলায় এখন আদর্শটা সেকেন্ডারি হয়ে গেছে। এখানে নেতা বদল করা খুব সহজ। যাকে আজ গালি দিচ্ছেন কাল তাকেই গলায় মালা পরিয়ে দলে নেওয়া হচ্ছে। আর এই যে পলিটিক্যাল সুবিধাবাদ, এটাই কিন্তু অশান্তিটাকে আরও বাড়ায়। কারণ ক্যাডাররা কোনো নীতির জন্য নয়, শুধুমাত্র এলাকার আধিপত্য বা সরকারি টাকা যেমন কন্ট্রাক্টরি সিন্ডিকেট পাওয়ার জন্য লড়ে। এবারে দ্বিতীয় কারণ হলো ক্ষমতা দখলের চরম ক্ষুধা। বাংলার প্রতিটা গ্রামে গ্রামে একটা ধারণা আছে, যদি পঞ্চায়েত আমাদের হাতে না থাকে তবে আমরা সরকারি স্কিম যেমন লক্ষ্মীর ভাণ্ডার বা আবাস যোজনা পাবো না। আর এই ভয়টাকেই ব্যবহার করে রাজনৈতিক দলগুলো। টোটাল পাওয়ার বা সবটা আমার চাই, এই জেদি কিন্তু হিংসার জন্ম দেয়। এবারে হচ্ছে তৃতীয় কারণ, পুলিশ আর প্রশাসনের পার্টিজান রোল। অন্যান্য রাজ্যে পুলিশ হয়তো সবসময় 100% নিরপেক্ষ থাকে না, কিন্তু নির্বাচনের সময় কেন্দ্রীয় বাহিনী বা ইলেকশন কমিশনের নিয়ন্ত্রণে থাকলে তারা অনেকটাই সংযত থাকে। কিন্তু পশ্চিমবঙ্গে দেখা যায় পুলিশ অনেক সময় প্যাসিভ হয়ে থাকে, অর্থাৎ অশান্তি হচ্ছে জেনেও চুপ করে থাকা অথবা অপরাধীকে আড়াল করা। এই যে সিস্টেমের ফেইলিওর, এটা সাধারণ মানুষের মনোবল একেবারে ভেঙে দেয়। এবারে চতুর্থ কারণটি হলো স্ট্রাকচারাল ভায়োলেন্স। অন্য জায়গায় হিংসা হয়তো কোনো একটা বিশেষ কারণে হয়, কিন্তু বাংলায় এটা একটা রুল হয়ে দাঁড়িয়েছে। বাচ্চারা ছোট থেকে দেখে আসছে যে দাদাগিরি করলেই কাজ পাওয়া যায় বা পাড়ায় সম্মান পাওয়া যায়। আর এই যে মাইন্ডসেট তৈরি হয়ে গেছে, এটাকে বদলানো খুবই কঠিন। এতক্ষণ আপনাদের সাথে আলোচনা করলাম সমস্যার কথা নিয়ে, এবারে আমরা দেখব এর সমাধানগুলি কী আছে। তাহলে চলুন শুরু করছি। আমাদের কিন্তু শুধুমাত্র সমস্যা নিয়ে কথা বললে হবে না, আমাদের এর পেছনে সমাধানও ভাবতে হবে। কারণ গণতন্ত্র মানে শুধুমাত্র ভোট দেওয়া নয়, নির্ভয়ে ভোট দেওয়া। আর এখনকার দিনে ড্রোন সার্ভে বা রিমোট এরিয়াতেও সিসিটিভি ক্যামেরা লাগানো খুবই সহজ। বুথের ভেতরে কি হচ্ছে তার লাইভ স্ট্রিমিং মাস্ট করতে হবে। ভোটের আগে আর ভোটের পরে অন্তত পক্ষে 6 মাস প্রতিটি ব্লকে একটি ইন্ডিপেন্ডেন্ট হেল্পলাইন দরকার। যদি কেউ বিপদে পড়ে তাকে যেন ইমিডিয়েট প্রোটেকশন দেওয়া হয়। প্রয়োজনে ভিকটিমদের জন্য সেফ শেল্টার বানাতে হবে। আমাদের রাজ্যের যারা বুদ্ধিজীবী, যারা কবিতা লেখেন, সিনেমা বানান বা গান করেন, তাদের শুধুমাত্র ভোটের সময় নয়,
সারা বছর এই হিংসার বিরুদ্ধে আওয়াজ তুলতে হবে। কোনো নির্দিষ্ট দলের চশমা পরে নয়, বরং একজন সাধারণ নাগরিক হিসেবে প্রতিবাদ করতে হবে। মনে রাখবেন, আপনি যাকে নেতা বানাচ্ছেন সে কিন্তু আপনার টাকায় চলে, আর আপনি যদি ভয় পেয়ে পিছিয়ে যান তবে তারাই জিতবে। তাই আপনাকে আমাকে সোশ্যাল মিডিয়ায় বা যে কোনো প্ল্যাটফর্মে অন্যায়ের বিরুদ্ধে মুখ খুলতে হবে। আর শুধুমাত্র ভোট ঘোষণা করলে কিন্তু হয় না, গ্রাউন্ড রিয়েলিটি বুঝে কেন্দ্রীয় বাহিনীকে সঠিকভাবে মোতায়েন করতে হবে। যদি কোনো অফিসার নিরপেক্ষ না হন, তাকে সঙ্গে সঙ্গে সরিয়ে দেওয়ার ক্ষমতা ইলেকশন কমিশনকে কাজে লাগাতে হবে। আর সবশেষে একটা কথা বলি, পিউরিটি অফ ইলেকশন ইজ আ ফান্ডামেন্টাল টু ডেমোক্রেসি। সুপ্রিম কোর্ট বারবার কিন্তু এই কথাটাই বলছে। যদি ভোটটাই ঠিকমতো না হয় তবে সেই সরকারের লেজিটিমেসি নিয়ে প্রশ্ন থেকেই যায়। বাংলা একসময় জ্ঞান বিজ্ঞানে সাহিত্যে সারা বিশ্বকে পথ দেখিয়েছে, আর সেই বাংলায় যদি আজ শুধুমাত্র বোমার শব্দ আর কান্নার আওয়াজ শোনা যায় তবে সেটা আমাদের সবার কাছে লজ্জার। রাজনীতি মানে সমাজ সেবা হওয়া উচিত, ক্ষমতা দখলের লড়াই নয়। যেদিন নেতাকর্মীরা বুঝবেন যে মানুষের উন্নয়নই শেষ কথা, সেদিনই হয়তো বাংলার মাটি আর রক্তে লাল হবে না। এবারে আপনাদের কি মনে হয়, আমাদের রাজ্যে কি সত্যি কোনোদিন শান্তিপূর্ণ ভোট দেখা যাবে, নাকি এটা এভাবেই চলতে থাকবে? আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানাবেন। আর আমাদের আজকের এই ভিডিওটি সকলের সাথে শেয়ার করুন, যাতে সাধারণ মানুষ সচেতন হতে পারেন। আজকের মতো এইখানেই বিদায় নিচ্ছি। সুস্থ থাকুন, সাবধানে থাকুন। খুব শীঘ্রই দেখা হবে নতুন কোনো ইনফরমেটিভ টপিক নিয়ে। জয় হিন্দ।